ভবিষ্যৎ গোয়েন্দা বাহিনীর দরকার হয় এবং যেখানে বলা হচ্ছে কোন একটা বিদেশি সংস্থার লোকজন বাংলাদেশে আছে, কিভাবে আছে, কোথায় আছে, এটা কতটুকু বাস্তব মিলে তথ্য নিয়ে নেন। ৩ বাহিনীর চিফ যে পাহারা দিলেন প্রধানমন্ত্রী বাসাকে। কেন বলা হলো যে একটা ফোন এসেছে, কে করেছে? ভারতের প্রণব মুখার্জি। কথাবার্তা হচ্ছিল সেখানে। এই সবগুলো কিন্তু অত্যন্ত জটিল বিষয়। আর আমাদের প্রতিপক্ষটা কিন্তু বেশ বড় রাষ্ট্র। দক্ষিণ এশিয়াতে ভূমিকা আছে কিন্তু। এগুলো আমাদের ভাবতে হয় কিন্তু। আমরা হুইমসিকে বলে দেব না যে মামুনুল হক সাহেব যে বলছেন, চিন্তা করব ভারতের দূতাবাস থাকবে কিনা। এগুলো ওভার ইন্টারেস্ট কথাবার্তা। ২ টা জিনিস ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে জেনারেল জিয়াকে নিয়ে কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত, আরেকটা কথা হচ্ছে কি হলো এবং মন্ত্রী পরিষদের সম্প্রসারিত হচ্ছে উপদেষ্টা পরিষদ। এই যে ইনক্লুশন হচ্ছে, এক্সক্লুশন হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয় পুনর্বন্টন হচ্ছে, এটা মোটামুটি মূল যে চাহিদাটা, যে আমাদের যেটা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, তার চাহিদাটা কিছু। এই চাহিদার সাথে কিন্তু এই উপদেষ্টা পরিষদের মিল থাকতে হবে তো। এই চাহিদার বাস্তবায়ন হবে কিন্তু এই পরিষদের মাধ্যমে। এটা মন্ত্রণালয় তো। এই মাধ্যম হবে এবং এইটি হলো মূল কথা। এখন জিয়া সম্পর্কে যেটা বলা হলো, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথাটা যেখানে আলোচনা হয়েছে, জিয়া হচ্ছে একটা ডায়মন্ড স্টোর। অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা বৃত্তি, বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং দেশীয় গোয়েন্দা বৃত্তির যে ডিটেইলস বর্ণনাটা আছে, এটা সবকিছু জিয়া জানে এবং জিয়ার কাছে সেগুলো তথ্যগুলো মানুষও আছে। কাজেই জিয়া হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটা অনস্বীকার্য সম্পদ। জিয়াকে তো মারা যাবে না, তাকে বাঁচা রাখতে হবে। কেন বাঁচা রাখবেন? জিয়ার জন্য না, রাষ্ট্রের জন্য, নিরাপত্তার জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। কোথায় কি হয়েছে, হয়েছিল কিনা আমরা জানি না, জিয়া জানে। সুতরাং জিয়ার ব্যাপারে যখনই আমরা কথা বলবো, একটা কথা খেয়াল রাখতে হবে, ৩ জন সামরিক কর্মকর্তা কিন্তু একমত হয়েছে। সেটা হলো জিয়াকে আমরা জাতীয় স্বার্থে এখন তাকে বাঁচায় রাখতে হবে এবং তার কাছে তথ্য ভান্ডার যেটা আছে জানতে হবে। আমাদের এক ভাই তো বললেন যে প্রয়োজনে টেকনিক চেঞ্জ করতে হবে এবং তিনিও বললেন যে তিনিও এই কাজ দায়িত্ব পালন করতে পারেন, কিভাবে কথা বের করতে হবে। কারণ জিয়া তো স্বাভাবিক না। উনি যেভাবেই যান না কেন, গোয়েন্দা বৃত্তিতে তিনি একটা ম্যাচিউর ব্যক্তিত্ব এবং এই কাজ করতে করতে দক্ষতা অর্জন করেছেন। এবং একে কিন্তু ধমক দিলে কথা বেরোবে না। এবং টেকনিকের ব্যাপার আছে কিন্তু। সেগুলো কিভাবে হবে না হবে এটা রাষ্ট্র বুঝবে। এখন ডিবিতে গেছেন, ডিবিতে যারা তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখন ডিবি তো পুলিশ। এখন জয়েন্ট ইন্টারোগেশন সেল এসে বোঝা যাবে যে কি হচ্ছে এখানে। এখানেও কিন্তু সীমাবদ্ধতা থাকবে। তথ্য কিভাবে আহরণ করবেন, সংরক্ষণ করবেন। আজকে টক শোতে কিন্তু সবচেয়ে বড় উপকার হচ্ছে যে আপনারা বলেছেন যে তথ্য ভান্ডার এবং সেটা উদ্ঘাটন করতে হলে শুধুমাত্র ডিবি পারবেন এটা করতে। ডিবিরও কিন্তু তথ্য ইনফরমেশন নেটওয়ার্কটা বা তথ্য আহরণের ক্ষেত্রে তাদেরও কিন্তু লিমিটেশন আছে। স্তর আছে তো কয়েকটা। সেইগুলো আমাদেরকে বুঝতে হবে কিন্তু। কারণ জিয়া সম্পর্কে আমার ব্যক্তি ধারণা হচ্ছে আমি তাকে চিনতাম না। আমাকে ২০১৭-১৮ থেকে সম্ভবত জিয়া ছিলেন এনএসএ ডাইরেক্টর ছিলেন। আমাকে একজন জেনারেল বললেন যে, "আপনি কি এনএসএ তে কখনো বক্তৃতা দিয়েছেন?" আমি বললাম, "না।" তখন তিনি জিয়াকে ফোন করলেন। বললেন যে, "তোমার সাথে একজন লোক আসবে, তুমি তার সাথে কথাবার্তা বলো, যা বলার বলল এবং তাকে তুমি ক্লাস দেওয়া শুরু করো।" আমি চিন্তাম গেলাম ধানমন্ডি ৪ নাম্বার জাতীয় পার্টি অফিসে সে বসতো। দোতলায় বসা। আমি যখন ঢুকলাম, বেশ হ্যান্ডসাম সে উঠে দাঁড়ালো, আমাকে হ্যান্ডশেক করলো, বসালো। বসায় ১ম এ সে আমাকে বলল, "আমি আপনার ছবি নেব একটা।" এবং ক্যামেরাতে একটা ছবি নিল। ওটা মনে কিছু করেন না, দিচ্ছেন দেন। এবং সে আমার সাথে প্রায় ১ ঘন্টা আলাপ করলো। নাস্তা-টাস্তা দিল, কথাবার্তা বলল। তখন আমাকে বলল যে, "আপনি কোন এরিয়াতে নিতে পারেন?" আমি বললাম, "আমার কোনো এরিয়া নেই। আপনি যেটা ভালো মনে করেন আমি এনজয় করি।" জিও পলিটিক্স আমি তখন প্রচুর লেখালেখি করতাম। বিশেষ করে ঢাকা কুরিয়ারে শত, শত লেখা বেরোইছে। এর মধ্যে কিছু লেখা ছিল নর্থ ইস্ট সম্পর্কে, ভূ-রাজনীতি সম্পর্কে। একটা অথেন্টিক দেশে বিদেশি পত্রিকা ছিল। আমি লিখেছি। একটা আলাপ করি। একটার সময় হঠাৎ দেখলাম একটা ফোন তার কাছে আসলো। খুব ইম্পোর্টেন্ট। ফোনটা আসার পরে সে দাঁড়ায় গেল। একটু সাইডে যেয়ে কথা বলতেছে। তো আমাকে ইশারা দিল চুপ থাকার জন্য দেখলাম। তো পরে বলল আমাদের প্রাইম মিনিস্টার। অর্থাৎ আমি বুঝে ফেললাম যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছে। প্রোটোকলে পড়ে না কিন্তু ফোন করে কথা বলল।
আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়ার এখানে কোনো ক্লাস নেব। আমার বুঝ হয়ে গেছে এটা একটা ভয়ংকর জায়গা এবং এখানে যদি আমি সম্পর্ক রাখতে চাই, একসময় বিপদে পড়ে যাব। আমি তো কথাবার্তা বলে আমি হ্যান্ডশেক করে আমি চলে আসলাম। আর যোগাযোগ করিনি। আমাকে ২ বার ফোন দিয়েছিল। আমি বললাম যে, "ভাই আসবো, দেখা যাক।" আমি এভয়েড করে গেছি, সে আর ফোন দেয় না। তারপর তার যা শুনলাম পরে আমি জানলাম, আমারও বুঝ হয়ে গেছে। এখন যেটা হইল, আমিও বলব, আমি সরকারকেই বলব, এই টক শোর মাধ্যমে বলব। রিয়া যদি হয়ে থাকে আমাদের একটা তথ্য ভান্ডার, তাহলে বাংলাদেশের ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, বিভিন্ন পলিসি যা আছে, এই নিরাপত্তার জন্য জিয়াকে যেকোনোভাবে হোক জয়েন্ট ইন্টিগ্রেশন থেকে আর উচ্চ পর্যায় থেকে করে একটা কমিটি করে তার কাছে তথ্য সরবরাহ করে, ভিডিও করেন, রেকর্ডিং করেন, যাতে ভবিষ্যৎ গোয়েন্দা বাহিনীর দরকার হয়। এবং যেখানে বলা হচ্ছে কোন একটা বিদেশি সংস্থার লোকজন বাংলাদেশে আছে, কিভাবে আছে, কোথায় আছে, এটা কতটুকু বাস্তব মিলে তথ্য নিয়ে নেন। ব্যাপারটা এখানে শেষ। দ্বিতীয় কথা আসেন, ব্রিগেডিয়ার কথা বললেন সাফওয়াত, আমার খুব পরিচিত লোকেরা। তো তিনি যেটা করেছেন, এখন অতি আবেগে করেন বা বিবেকে করেন, কাজটা করে ফেলেছেন। এবং এটার বিরুদ্ধে যেহেতু কথাবার্তা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, স্বভাবত কারণে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস রিস্ক নিতে চান। এবং এটা বুঝতে হয় কিন্তু এই সরকারটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের সরকার না। এটা কিন্তু সামরিক বাহিনীর সরকার। রাষ্ট্রটা কিন্তু অন্য জিনিস। আন্দোলন হইছে, সরকার গঠিত হয়েছে। এই সরকারের পিছনে পূর্ণ সমর্থন কার আছে? সামরিক বাহিনী। সুতরাং এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে, এটা শুধুমাত্র কিন্তু সিভিলিয়ানদের কথা হচ্ছে না। এখন জাহাঙ্গীর সম্পর্কে যেটা বলা হচ্ছে, তার বাড়ি আমাদের বিক্রমপুরে, ভালো লোক, সজ্জন লোক। তিনিও কিন্তু একসময় বেক্সিমকোর সাথে সম্পর্কিত ছিলেন রিটায়ারমেন্ট পরে। ছিলেন। তার জীবিকার জন্য অনেক কিছু মানুষ করে। কিন্তু উনি কিন্তু সৎ লোক, ভালো লোক। উনি সিজিএস ছিলেন এবং 111 এর সময় তার একটা ভূমিকা ছিল। এখন সেই ভূমিকাগুলো কিন্তু রাষ্ট্রীয় ভূমিকা, সামরিক বাহিনীর ভূমিকা। এখন কি কারণে তাকে এখানে আনা হলো? কি পদক্ষেপ নেওয়া হবে? আমরা জানি না। সব বিষয়ে কথাও বলতে চাই না। কারণ রাষ্ট্রের ব্যাপারটা কিন্তু অনেক ব্যাপক ব্যাপার। এখন তার স্বরাষ্ট্রমন্ত্রীর বসাটা জরুরি মনে করতেছেন বর্তমানে যারা পলিসি মেকার আছেন তারা বসিয়েছে। এখন আমরা দেখব। আমরা সমর্থন করে যাই। দেখা যাক সামনে কি আসে। কারণ বিডিআর এর ব্যাপারটা সামনে আসছে। এখন এই বিডিআর এর ব্যাপারটাও কতটুকু উদ্ঘাটিত হবে, এই সরকার কতটুকু এটাকে বাস্তবে রূপায়ণ দিতে পারে, সেটাও দেখার ব্যাপার আছে। আমরা শুনছি। আমি সেদিনই এর গুরুত্ব দেব যখন দেখব বিচারকে বাস্তবে এসব ইমপ্লিমেন্ট হচ্ছে। ইতিমধ্যে বিচার হয়েছে বলা হচ্ছে প্রহসন হয়েছে। খেয়াল করবেন। এখন প্রহসনটা কোথায়, কোথায় হলো? কেন তিনি লিখতে গেলেন, ওদিন যদি আমাদের বাহিনী যেত তাহলে ম্যাসাকার। খুব সিগনিফিকেন্ট। কেন দেখা গেল ৩ বাহিনীর চিফ যে পাহারা দিলেন প্রধানমন্ত্রী বাসাকে? কেন বলা হলো যে একটা ফোন এসেছে, কে করেছে? ভারতের প্রণব মুখার্জী। কথাবার্তা হচ্ছিল সেখানে। এই সবগুলো কিন্তু অত্যন্ত জটিল বিষয়, রাষ্ট্রের বিষয়। এই সবকিছু টক শোতে আলাপ করার বিষয় নয়। তো আপাতত যেহেতু ব্রিগেডিয়ার সাগর সাহেব বা সাগরদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমি বলব তাকে, এই প্রেক্ষাপটে তার জন্য উত্তম হবে উপদেষ্টা পরিষদে সরে যাওয়া। আত্মসমর্পণে সরে যাওয়া। কারণ বিতর্ক আবারও আসতে পারে তাকে নিয়ে। যেহেতু একটা বিতর্ক ইতিমধ্যেই তিনি নিজেই প্রতিষ্ঠিত করলেন। যে হ্যাঁ, কিছু ভুল ছিল এবং তিনি ক্ষমাও চেয়েছেন। এখন তাকে অন্য জায়গায় দেওয়া হয়েছে। বস্ত্র পান, গুরুত্বপূর্ণ কিছু না। তারপরও দেখা যেতে পারে তার অবস্থানটা একসময় বলা যেতে পারে, তার অবস্থানটাই হয়তো নানা কথা সূত্রপাত দিতে পারে। এবং তিনি যদি মনে করেন যেহেতু ইলেকশন একটা ভূমিকা ছিল শামসুল হুদা কমিশন। শামসুল হুদা কিন্তু তার বিআই। সম্ভবত তার মেয়ের সাথে তার ছেলের সাথে বিয়ে হয়েছে। মূলত তিনিই কিন্তু সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন। এবং নির্বাচনে আওয়ামী লীগ জিতলেন, কেন জিতলেন? অনেক কথা আছে। এগুলো বলতে পারে, ভালো বলতে পারবে এগুলো বদিউল্লাহ মজুমদার। ইলেকশনের পরে। এবং এগুলি সব সত্য জানা কথা। এবং কেমনি হলো, সুতরাং এই ভূমিকা আছে তো। এখনো তো তিনি উপদেষ্টা পরিষদে রয়ে গেলেন। তো প্রশ্ন হচ্ছে এগুলো দেখার ব্যাপার আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হলেন, তার কাছে প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশাটা সে শুধু কি
সিভিলিয়ানদের না, এখানে সামরিক বাহিনীরও একটা ভূমিকা এখানে আছে এবং তাকে যে চয়েসটা করা হলো দেখার ব্যাপার। এখানে ৫টা নাম ছিল, দেখেন ৫টা নামের থেকে একটা নাম বাদ দিয়েছে। এখন সে কোন নামটা ছিল, কেন বাদ গেল, ১০০টা প্রশ্ন আছে। আবার এখানে দেখেন আলিমা মজুমদার 111 এর সময় ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, এখন তাকে রাখা হলো কোথায়, এসটি ইমাম যে পদে ছিলেন ঠিক সেই পদে চলে আসেন, তাকে রাখা হলো দেখেন। কাজে এখানে দেখতে হবে আবার প্রশাসনটা কিভাবে সাজানো হচ্ছে। এই যে প্রশাসনটা সাজানো হচ্ছে এর ভিতর দিয়ে প্রমাণ হয়ে যাবে সরকার ২টা চ্যালেঞ্জ হবে। একটা চ্যালেঞ্জ আছে দক্ষতা যোগ্যতা দিয়ে প্রশাসন সাজানো এবং সামনে চ্যালেঞ্জ আছে অনেকগুলো, সেগুলি ফেস করা এবং অনেকগুলো অফিসার থাকবে না সেখানে ঠিক করা, এই কাজটা করবে। পাশাপাশি এই যে আন্দোলনটা হয়ে গেল, আন্দোলনের কিছু চাহিদা আছে, প্রার্থী আছে, সেটাও কিন্তু মেটাতে হবে এবং এরপরে পাশাপাশি কিন্তু দেখার ব্যাপার আছে ভারতের সাথে সম্পর্কটা আপনি কেমন হবে। এই সম্পর্কটা দিতে হবে। মোদির সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে। আমাদের ফরেন অ্যাডভাইজার যিনি আছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক সে, উনি অত্যন্ত দক্ষ লোক কিন্তু ফরেন সেক্রেটারি এক সময়, এবং উনিও কিন্তু বলছেন মেসেজটা কি, যে এই মেসেজটা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আমি যদি অশান্তিতে থাকি উত্তর ভারত থাকবে, মায়ানমারও থাকবে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে মূল মেসেজটা, এই অঞ্চলের শান্তির জন্য আমাকে নিরাপদ রাখেন, আপনি নিরাপদ থাকবেন। এটা ছিল অতীত, কিন্তু এই পলিসিটা কিন্তু আগেও ছিল। এখন কিভাবে নিরাপদ রাখবেন এটা কিন্তু বাস্তব পদক্ষেপ ব্যাপার। আমার অবস্থান হচ্ছে আমি একটা স্যান্ডউইচ কান্ট্রি, আমার এদিকে ৮টা দেশ স্টেট সিকিমকে নিয়ে, আমার এদিকে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা, এবং এই যে ব্যাপারটা আছে এখন ভারত আমার উপর যোগ আছে, ট্রেন যাচ্ছে, রেল যাচ্ছে, প্লেন যাচ্ছে, অনেকগুলো সমস্যা তার সাথে আমার আছে। কিন্তু এখন এতগুলি সমস্যা আমি কিভাবে সমাধান করব? এখানে কিন্তু মুখরোচক কথা বলে বিপ্লবাত্মক কথা বলে লাভ নেই তো। এটা তো রাষ্ট্র। সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস এবং তার পরিষদ কিভাবে কাজ করে দেখার ব্যাপার। যেমন জাতিসংঘ বলে দিয়েছে ডক্টর ইউনূসকে, আপনার জন্য দরজা খোলা। ওয়েস্ট ইউরোপ দরজা খোলা। কারণ ডক্টর ইউনূস সাহেব এমন একটা মাত্রার লোক যে সারা পৃথিবীর যেকোনো জায়গায় তিনি একটা ফোন দেন না কেন, সেই ফোনে গুরুত্ব পেয়ে যাবে। ইভেন ভারতের সবচেয়ে যে বড় লোক মুকেশ আম্বানি, তিনিও কিন্তু তার সাথে ছবি তুলে আনন্দ পান। আপনাকে বুঝতে হবে ডক্টর ইউনূসের যে স্ট্রেচার ওয়ার্ল্ড ওয়াইড, সেটার সাথে যুক্ত হয়েছে সরকারের যে পলিসি। উনি জাতিসংঘ যে কথা বলবেন আমরা দেখব, তখন তিনি যা বলবেন এখানে সাহায্য সহযোগিতার কোনো অসুবিধা হবে না। চ্যালেঞ্জটা আসবে একটা থেকে, কিন্তু আপনি সংস্কারে হাত দিয়েছেন, কিন্তু সেটা কি, রাষ্ট্রের সংস্কার। এখন সংস্কারটা করতে হলে যে জিনিসটা প্রয়োজন প্রত্যেক ক্ষেত্রে করতে হবে, আপনি এনবিআর করতে হবে, ব্যাংকিং সেক্টর করতে হবে, এবং যে রাজনৈতিক দলগুলোর যে ব্যাপার স্যাপার আছে, নির্বাচনে যাবে, ইলেকশন কমিশন সাজাতে হবে, ইলেকশনে কত ত্রুটি আছে সেটা দেখতে হবে। এত কিছু করতে গেলে উনি বিতর্কে হবেন, সবাই তো পছন্দ করবেন না। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসবে, যেটা বিএনপি মাঝে মাঝে বলার চেষ্টা করতেছে যে আপনি কতদিন থাকবেন, বলছে আমি সময় দেবো আপনাকে, ঠিক আছে, এটা তো মুখের কথা, কিন্তু বিএনপি একটা সময় বলবে যে ৬ মাস ১ বছর গেলে, তিনিও তো জানেন নির্বাচন যদি হয়ে যায় এই মুহূর্তে কিন্তু সরকার গঠন করবে বিএনপি, যেহেতু সে কনফার্ম সে পাস করতেছে। জামায়াতও জানে যে আমি ভালো সিট পাবো, হতে পারে আমি অপোজিশনে জিততে পারি, হতে পারি, তারা কিন্তু বসে থাকবে না। তারা একটা সময় পর্যন্ত দেখবে সংস্কারের নামে যদি বিলম্ব করা হয় তাদের মধ্যে কিন্তু স্প্রিয়া দেখা দিবে, নির্বাচন দিয়ে দেন। আর নির্বাচনের ডাক যদি তারা দিয়ে দেয়, একসময় সরকারের সাথে যদি তাদের ভুল বোঝার সৃষ্টি হয়, তখন বিএনপি জামাত যদি বিরুদ্ধে চলে যায়, তখন কিন্তু মাঠ অন্যরকম অবস্থা হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র শক্তি আছে, সেটা কিন্তু এই পর্যায়ে থাকবে না। ওখানে কিন্তু বিএনপি জামাতের সমর্থন আছে বলে কিন্তু ওটা শক্তিশালী হয়েছে। সেখানে তখন কিন্তু তার এই ছাত্ররা কিন্তু এইভাবে আর আসবে না, এখানে ভাটা পড়ে যাবে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে সামনে, আমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে। আমরা হুট করে কিন্তু অতি চাওয়াও চাবো না, বেশি চাওয়া যাবে না। সংস্কার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। সেনা আপনি ভাই সংক্ষেপ করবেন। পরের পরিস্থিতি সংস্কারটা কি করবেন, খুব বেশি কিছু করতে পারবে, একটা কাজ করতে পারে, অতীতে যে কাজটা হয়েছিল। আমি বলেছি সজীবতা জয় একটা কথা বলেছে, ভারতকে ৯০ দিনের বলছে সময় দেন নির্বাচন ব্যবস্থা করে। আমি সাথে সাথে প্রতিবাদ করেছি টক শোতে এবং লেখায়।